নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জয় শ্রীরাম বলেই শুরু করি আজকের এই পর্ব। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির, রাম মন্দির অযোধ্যায় উদ্বোধন হয়ে গেল। প্রধানমন্ত্রী আবেগ বিহ্বল কণ্ঠে যে কথাগুলো বললেন তার মধ্যে একটা লাইন আমার খুব মনে হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ। রাম কোই আগ নেই হ্যায়, রাম এক ঊর্জা হ্যায়। প্রধানমন্ত্রী বিরোধীদেরই কটাক্ষ করেছেন যারা বলছিলেন যে রাম মন্দির তৈরি হলে নাকি দেশে অশান্তি হবে, হিংসা বাড়বে। প্রধানমন্ত্রী তাদেরকে তাদের বিচার বদলের পরামর্শ দিয়েছেন। সেই প্রসঙ্গেই তার বক্তব্য, রাম কোই আগ নেই হ্যায়, রাম এক ঊর্জা হ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যজমানের ভূমিকায়, সঙ্গে আরএসএস এর সরসঙ্ঘ চালক মোহন ভাগবত, উত্তরপ্রদেশের গেরুয়াধারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দবেন প্যাটেল এবং কয়েকজন পূজারী, এরাই তো ছিলেন গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠায়। 84 সেকেন্ডের প্রাণ প্রতিষ্ঠা, যাকে বলা হচ্ছে অভিজিৎ মুহূর্ত। প্রধানমন্ত্রী, যোগীজি, মোহন ভাগবত সবাই আরতি করলেন, প্রদক্ষিণ করলেন, উপস্থিত সাধু সন্তদের সঙ্গে নমস্কার, পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তারপর মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী ভাষণ দিলেন। 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। অনেকে অনেক কথা বলেছেন, বলছেন, ভবিষ্যতে বলবেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি করে একটি বিশেষ ধর্মের আরাধ্য দেবতার মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থেকে নিজের হাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ ধারণার সম্পূর্ণ বিপরীতে এই অবস্থান। আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগ যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে ঘিরে, সেই রামচন্দ্রের মন্দির করতে কত বছর সময় লাগলো। কয়েকশো বছরের এই আন্দোলন, বিশ্বের প্রাচীনতম আন্দোলনের মধ্যে এটি। বহু মানুষ মারা গিয়েছেন। ঝাড়খণ্ডের এক মাতৃশক্তি 30 বছর বাদে মুখ খুলেছেন, সরস্বতী দেবী। তার সংকল্প ছিল যেদিন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে সেদিন তিনি মুখ খুলবেন। এই রাম পতিত পাবন রাম নয়, এই রাম রঘুপতি রাঘব রাজা রাম নয়, এই রাম মা কৌশল্যার বালক রামলালা, এই রাম শিয়ারামও নয়। শুধু তো রামের মন্দির নয়, এখানে শবরী মাতা, জটায়ু, নিষাদরাজ সবার মূর্তি মন্দির আছে। সমগ্র হিন্দুদের এক ছাতার তলায় আনার এই উদ্যোগ। প্রধানমন্ত্রী বলেছেন আজকে যে সাংস্কৃতিক জাতীয়তাবাদের পুনর্জন্ম হলো 22শে জানুয়ারি 2024। রেড লেটার ডে, ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সাংস্কৃতিক জাতীয়তাবাদ, উন্নয়ন, ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি বিশ্বের দরবারে, এর সবকিছুর এক মেলবন্ধন হচ্ছে অযোধ্যার রাম মন্দির। এই রাম মন্দিরকে ঘিরে তো উন্নয়নের কর্মযজ্ঞ হয়েছে। উন্নয়নের অমৃত কুম্ভ থেকে বিন্দু বিন্দু জিডিপি তো ঝরে পড়েছে সব জায়গায়। আন্তর্জাতিক মানের বিমানবন্দর, ঝকঝকে রেল স্টেশন,
পরিকাঠামোর উন্নতি, 30,000 কোটি টাকার বেশি বিনিয়োগ, এর সুফল কে পাবেন? শুধু কি অযোধ্যাবাসী? না, উত্তরপ্রদেশের ওই সমগ্র অঞ্চলের অর্থনীতি বদলে যাবে। অযোধ্যা হতে চলেছে ওয়ার্ল্ড ডেস্টিনেশন। তাই রুটি কাপড়া মাকানের সঙ্গেও রাম মন্দির কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই সহজ সত্যটা আমার সেকুলার বন্ধুরা হৃদয়ঙ্গম করলে কিন্তু খুশি হব। ধর্ম হচ্ছে দ্বিধাতুযুক্ত অনড় প্রত্যয়, যা আমরা ধারণ করি। রাম আমাদের আস্থা, বিশ্বাস, তার প্রতীক। ভারত আত্মার প্রতীক রামচন্দ্র। তাই অবশ্যই 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে দিনটা লেখা থাকবে। রামকে কেন্দ্র করে বা রাম মন্দিরকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ হবে, তা শুধু উত্তর ভারতে সীমাবদ্ধ থাকবে না। পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের কিছু জায়গায় এবং অবশ্যই বিন্ধ্য পর্বতের দক্ষিণে রামকে কেন্দ্র করে যে আবেগ, তার বিস্ফোরণ হবে। উত্তর ভারতে যদি রাম আবেগ সুনামির চেহারা নেয়, দক্ষিণ ভারতেও রাম আবেগ ঝড়ের চেহারা নেবে। সেই ঝড়ে তামিলনাড়ুতে ডিএমকে উড়ে যেতে পারে, সেই ঝড়ে কর্ণাটক, তেলেঙ্গানায় কংগ্রেস উড়ে যেতে পারে, সেই ঝড়ে অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। প্রধানমন্ত্রী লেপাক্ষী মন্দিরে গেছেন, নাসিকে গেছেন, রামেশ্বরমে গেছেন, আর যেখান থেকে পুরাণ বলে রাম সেতু তৈরির কাজ শুরু হয়েছিল, সেখানে গিয়েও নিজের মধ্যে শক্তি অনুভব করেছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। 11 দিনের কঠোর ব্রত ভেঙে, সেই কঠোর ব্রত অনুশীলনের মধ্যে দিয়ে তিনি রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন। বলেছেন যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের ভাষায়, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে। এই রাম মন্দির যদি ইচ্ছা হতো সংঘ করতে পারত, আর এই সরকার করতে পারত। যেমন আমাদের ওই দীঘার কাছে জগন্নাথ মন্দির রাজ্য সরকার করছে, কিন্তু রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে এই মন্দির নির্মাণ করেছে। চাঁদা উঠেছে, চাঁদা উঠবে। রবীন্দ্রনাথের ভাষায়, আমার ভান্ডার আছে ঘরে, তোমা সবাকার ঘরে ঘরে। অর্থাৎ সবার কাছ থেকে চাঁদা নিয়ে, অনুদান নিয়ে যা তৈরি হয়, তাতে কিন্তু প্রত্যেকে একটা একাত্ম বোধ করে, না এই মন্দিরের নির্মাণের পিছনে আমারও কন্ট্রিবিউশন আছে। হতে পারে যৎ সামান্য, কিন্তু আছে তো। মানুষকে অনেক বেশি একাত্ম করে। অনেকে এই হিন্দু জাতীয়তাবাদ, সাংস্কৃতিক জাতীয়তাবাদের এই উন্মেষে ভয় পেয়েছে। অনেকে পণ্ডিত নেহেরু আর রাজেন্দ্র প্রসাদের সেই বিরোধকে সামনে এনে বলতে চাইছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর উচিত নয় কোনো একটি বিশেষ ধর্মের আরাধ্য দেবতার মন্দিরের এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকা। কিন্তু আজকে কেন্দ্রের শাসক দল বিজেপি 35 বছর ধরে তারা এই রাম জন্মভূমি আন্দোলনের পাশে আছে। বাজপেয়ীজির সময় এই হিন্দু আইডেন্টিটিটাকে এইভাবে অ্যাসার্ট করা সম্ভব হয়নি, কারণ বিজেপি 182টা আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে 90টা আসন কম ছিল। তাই বহু আঞ্চলিক দলের সমর্থন বিজেপিকে নিশ্চিত করতে হয়েছে। সেই জন্য রাম মন্দির, 370, 35 দাঁড়া বিলোপ, অভিন্ন দেয়ানি বিধি,
যেগুলো বিজেপির একেবারে নিজস্ব এজেন্ডা, সেগুলোকে কার্পেটের তলায় তালা লুকিয়ে রাখতে বাধ্য হয়েছিল। কিন্তু 2014 থেকে 24 বিজেপি এককভাবে কেন্দ্রে ক্ষমতায়, এনডিএ আছে কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা। তাই নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব হয়েছে যে তার কোর এজেন্ডাগুলোকে রূপায়িত করা। যেমন 3 তালাক বিলুপ্ত, কাশ্মীর থেকে 370-35 বিলোপ হয়েছে, সুপ্রিম কোর্ট এন্ডোর্স করেছে এবং কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ হয়েছে। কোন বিরোধী দল যারা INDIA জোটে রয়েছে তারা কি বলতে পারবে যে কাশ্মীরে আবার ক্ষমতায় আসলে তারা 370 এবং 35 ফিরিয়ে আনবেন? আমার ধারণা বলতে পারবে না। তাহলে কি ভারতবর্ষ আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে? অনেকে বলছেন যে ধর্মনিরপেক্ষতা সংবিধানে লেখা আছে, ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিতি, রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সংঘ প্রধানের উপস্থিতি, যোগী আদিত্যনাথের উপস্থিতি, সাধু সন্তদের উপস্থিতি, ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি থেকে চলচ্চিত্রের খ্যাতনামা শিল্পী, ক্রীড়া জগতের নক্ষত্রদের উপস্থিতি, এটা প্রমাণ করে যে ভারতবর্ষ সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা থাকলেও আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কেউ যদি বলেন যে একটি বিশেষ ধর্মের আরাধ্য দেবতার মূর্তির প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন, তাহলে কি আর ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ বলা যাবে? প্রশ্নটা খুব যুক্তিসঙ্গত। ওই যে বললাম, সংবিধানে খাতায় কলমে ধর্মনিরপেক্ষ লেখা আছে ঠিকই, কিন্তু ভারতবর্ষ আস্তে আস্তে হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে। দেখুন, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আদি আবহমান কাল থেকে। তার একমাত্র কারণ সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। দেখুন, আমাদের আরাধ্য দেবদেবীকে নিয়ে অনেকে কার্টুন এঁকেছেন, ব্যঙ্গচিত্র এঁকেছেন, অন্যরকম ভাবে ছবি এঁকেছেন। কোথাও দেখেছেন আমরা রেড়ে করে নেমে পড়েছি? আমরা শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা এতটাই পরমৎসহিষ্ণু, এতটাই উদার আমাদের জীবন চর্চা। আমরা বিশ্বাস করি নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। তাই সব ধর্মের মানুষ এখানে আবহমান কাল ধরে রয়েছেন, পাশাপাশি রয়েছেন। সম্প্রীতি আছে, থাকবে, এখনো আছে, অতীতেও ছিল। রাম মন্দির নির্মাণ হলে সম্প্রীতির উপর কোনো প্রশ্নচিহ্ন আসে না। আবহমানকালের সংহতি চিরকাল থাকবে। আর আদালতের নির্দেশে এই রাম মন্দির নির্মাণ হচ্ছে। আদালতের নির্দেশে মন্দিরও এই মসজিদও নির্মাণ হবে, তার জমিও তা অ্যালট হয়েছে, নিশ্চয়ই তারা করবেন, কোনো তো অসুবিধা নেই। এটাকে, এই যে ভারতবর্ষের এটাই হচ্ছে অন্তরাত্মা, সেটা সনাতন, সেটা শাশ্বত, সেটা চিরকালীন ধর্মনিরপেক্ষ। তাই ধর্মনিরপেক্ষতা সংহতির জন্য রাজপথে মিছিল করে মন্দির, গুরুদ্বার, গির্জা, মসজিদে যেতে হয় না। ইচ্ছা করলে যে কেউ যেখানে খুশি যেতে পারে। অনেকেই ক্রিসমাসে চলে যান সেন্ট পলস ক্যাথিড্রালে, অনেকে খুশির ঈদে মুসলমান বন্ধুদের বাড়িতে যান, তারা উপহার পাঠান। দুর্গাপুজোতে আমাদের মুসলমান খ্রিস্টান ভাই বোনেরা কি আসেন না? সবাই আসেন। ধর্মকে তো আমরা ধারণ করি, উৎসবকে তো আমরা পালন করি, সবাই করি, সবাই করবেন, আবহমানকাল ধরে করবেন। সংহতি, ধর্মনিরপেক্ষতা অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তাই রাম মন্দির তৈরি হলো আর সংহতিতে প্রশ্নচিহ্ন পড়ে গেল। নিছক সস্তা ভোটের রাজনীতির জন্য এই কথা যারা বলছেন, আমার মনে হয়
তাদেরকে একটু ইন্ট্রোস্পেক্ট করা উচিত। নতুন ভারত তাদের এই ভূমিকাকে কিভাবে গ্রহণ করবে। সচিন তেন্ডুলকর, সস্ত্রীক বিরাট কোহলি, সুনীল গাভাস্কর, অমিতাভ, অভিষেক, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, শুনলাম ভাইচুংও ছিলেন, ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি মুকেশ, অনিল, হয়তো গৌতম আদানি, অনেকে, এইচ.ডি. কুমারস্বামী, অনেকে ছিলেন। কিন্তু বাংলার দাদা কই? তাকে তো খুঁজে পাওয়া গেল না। বোধহয় আমন্ত্রণ পত্রটুকুই পাননি। এটা স্বাভাবিক ছিল। অনেক দাদা প্রেমী ক্ষুব্ধ হতে পারেন, ক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু যাদের দয়ায় ব্রিজেশ প্যাটেলের নাম শেষ মুহূর্তে বাদ গিয়ে দাদার নামে সিলমোহর পড়েছিল বিসিসিআই এর সভাপতি হিসাবে, পরবর্তীকালে ব্যবসায়িক পরিবারের সন্তান সৌরভ, যিনি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বোঝেন না আমি মানতে রাজি নই, যখন বিজেপির পক্ষ থেকে বলা হলো যে তোমার সমর্থন চাই, তখন মুখে সুরভিত হাসি ঝুলিয়ে রেখে সৌরভ যে কাজটা করেছিলেন সেটা কি খুব সমর্থনযোগ্য? তিনি রাজনীতিতে না থেকেও বড় বড় নেতাদের সঙ্গসুখ অনুভব করেন, কেন্দ্রের ক্ষমতাসীন দলের সমর্থনে বিসিসিআই এর সভাপতি হন, কিন্তু যখন তাকে বলা হয় অন্তত প্রচারে যেতে, অন্তত একটা স্টেটমেন্ট ইস্যু করতে, তখন নীরবতা অবলম্বন করে। তারই ফলশ্রুতিতে বোধহয় ওই নিমন্ত্রিতের তালিকা থেকে বাদ মহারাজ। আমার ধারণা বাদ, যদি নিমন্ত্রিত হতেন তাহলে তিনি অবশ্যই যেতেন। যা পরিস্থিতি হয়েছে, যা আবেগের বিস্ফোরণ, যা হিন্দু ভোটের কনসলিডেশনের ধারণা আমাদের মধ্যে হচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা লোকসভা নির্বাচনে ৩০৩ থেকে একটা আসন কম পেলে সেটা বিজেপির নৈতিক পরাজয় হবে, এটা আমার ধারণা। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষক অমিতাভ দত্তর সঙ্গে। অমিতাভ দা, আজকে রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনেকে বলছেন যে লোকসভা নির্বাচনে ৩০৩-র একটা কম আসন পেলে বিজেপির নৈতিক পরাজয় হবে, কি বলবেন? দেখুন, গণতন্ত্রে ক্ষমতা মানুষের হাতে। এটা তো মন্দির আপনি বলছেন বটে, কিন্তু এটা একটা সুপার মেগা পলিটিক্যাল ইভেন্ট। সুপার মেগা পলিটিক্যাল ইভেন্ট, এটাকে বলা যেতে পারে আন্ডার দি গার্ব অফ রিলিজিয়ন, ধর্মের মোড়কে একটা পৃথিবীর বুকে অন্যতম বৃহত্তম রাজনৈতিক ইভেন্ট হলো একটা গণতন্ত্রে। সুতরাং টার্গেট তো একটা আছে সেই পার্টির বা তাদের নেতাদের, তারা কি করতে চাইছে বা কি হচ্ছে। সেখানে দেশ শাসন করতে গেলে 273 যথেষ্ট। এখন 303 কি 330 এর ভিতরে বিতর্কে গিয়ে কোনো লাভ নেই। ইন ডেমোক্রেসি 51 মানে 100 হয় আর 49 মানে 0 হয়। খালি মেজরিটি মার্কটাই অ্যাচিভ করা, যদি করে সেই টার্গেট থাকে, তার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার থাকে তার মধ্যে নেওয়া হলো এটা একটা। অত্যন্ত বিরাট ভাবে এইটা প্রোগ্রামটা হলো। প্রোগ্রামটা সফল নিশ্চিত ভাবে হয়েছে, তার উদ্দেশ্য কতটা সফল হবে সেটা ভারতবর্ষের গরিব মানুষই তো বলবে। শুনুন, গরিব মানুষের কাছে রাম আস্থার প্রতীক, আপনি কলকাতায় বসে হয়তো সেটা অনুভব করতে পারেন না। আমি তো অস্বীকার করিনি, আমি কলকাতায় বসে থাকার লোক না, আমি তো প্যান ইন্ডিয়ান পার্সন। কলকাতায় তো কলকাতার লোকেরা বসে থাকে। আপনার সাথে কথা বলছি বলে অনেকের ধারণা আছে রাম শুধু আর্যাবর্তে। না, ভারতবর্ষটাও আপনাদের জানা নেই, অন্তত আমার জানা আছে।
উত্তর ভারতটা যাই হবে দক্ষিণ ভারতের সাথে উত্তর ভারতকে এক করে দেওয়া যাবে না। আপনি বোধহয় আমার মনে হয় আপনার এই স্টেটমেন্ট কিছুদিন আগে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বিন্ধ্য পর্বতের দক্ষিণে রামানাথপুরম থেকে নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন বেনারসের পাশাপাশি, এবং উত্তর ভারতে অমিতাভ দা যদি গেরুয়া সুনামি হয়, দক্ষিণ ভারতে গেরুয়া ঝড় হবে, তাই বলছেন অনেকে। ঠিক আছে, সময় বলবে, আমরা কি বলবো। না সেরকম কিছু আমরা যদি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলেন, আমরা আমাদের নীতিগতভাবে মানুষের রুটি রুজির কথা বলবো, চাকুরির কথা বলবো, আমরা কর্মসংস্থানের কথা বলবো, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলবো, হাঙ্গার ইন্ডেক্সের কথা বলবো, আমরা তো সব বলবো। হাঙ্গার ইন্ডেক্স নিয়ে যে রিপোর্টটা প্রকাশ হয়েছে, রিপোর্টটা কিন্তু ফলস, তাতে অনেক কিছু উল্লেখ নেই তথ্য। আর একটা কথা বলি, রাম মন্দির হলো, এটাকে আপনি বললেন পলিটিক্যাল ইভেন্ট, অনেকেই বলছেন, কিন্তু আমি তাই জন্য বলছি না, শুনুন আমি বলছি, ৩০,০০০ কোটি টাকা অযোধ্যায় বিনিয়োগ হয়েছে, আন্তর্জাতিক মানে বিমানবন্দর, স্টেশন, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ওখানকার মানুষের জীবন তো পাল্টে গেল, ব্যবসা বাণিজ্য, ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হবে অমিতাভ অযোধ্যা। কর্মসংস্থান হচ্ছে না, কর্মসংস্থান না, অযোধ্যার তো নিশ্চয়ই হলো, এবং শুধু অযোধ্যা নয়, পেরিফেরিতেও হবে, হবে হবে হবে, নিশ্চিতভাবে হবে। আপনার বল্লভ ভাই প্যাটেলের আকাশ ছোঁয়া মূর্তি হলো, নিশ্চিতভাবে হলো। ডোনাল্ড ট্রাম্প এসে সমস্ত রাস্তা কাপড় দিয়ে মুড়ে দিয়ে রং করিয়ে দিয়ে সেখানে তার প্রোগ্রাম হলো, সব নির্বাচনের আগেই হয়েছিল এগুলো। ডোনাল্ড ট্রাম্প হলো তো আপনার 2020-তে, তখন তো দেশের নির্বাচন ছিল না, দেশের নির্বাচন ছিল না, অন্য প্রদেশগুলোতে ছিল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো তো হবে, জায়গাতে উন্নতি হলো। এখন আপনারা যদি বললে খুশি হতো, যদি ওটা দেখুন একটা মেগা পলিটিক্যাল ইভেন্ট যদি আমি না বলি, তাহলে যুক্তিযুক্ত ভাবে বোধহয় সঠিক হবে না। কারণ রাম হচ্ছে একটা মানুষের একটা আরাধ্য দেবতা, হিন্দুদের কাছে আরাধ্য দেবতা, আস্থার প্রতীক। এটা আমি বলতে পারবো না, আরাধ্য দেবতা। আমরা যারা বাংলার লোক, আমরা ছোটবেলায় বড় হয়েছি, ভয় পেলে আমার বাড়ির লোকেরা বলতো রাম নাম জপ কর, রাম জপ করলে ভূত পালাবে। হ্যাঁ, রাম নাম। আচ্ছা, আমি একটু পরে ধর্মীয় পড়াশোনার ক্ষেত্রে যেটুকু বুঝতে পেরেছি, রাম হচ্ছে হিন্দুদের বীজ মন্ত্র, বীজ। তিনি দেবতা কি অমুক জানা নেই, মূলাধার চক্রের মন্ত্র হচ্ছে রাম। তাই জন্য একদম প্রাথমিক লোককে যারা আধ্যাত্মিক জগৎ শুরু করে তাদের রাম নাম দেওয়া হয়। তাই জন্যে দস্যু রত্নাকরকে রাম নাম দেওয়া হয়েছিল, তিনি রাম জপ করে বাল্মীকি হয়েছিলেন। এই যে ষড়চক্র হিন্দুদের আছে, এটা তো বৈজ্ঞানিক ভাবে তারা বলেছে, সেটা আলোচনার বাইরে। সেখানে রামের মূর্তি যেটা শঙ্করাচার্য বলেছেন, তার সাথে আমি সহমত পোষণ করেছি। এখন কোন শঙ্করাচার্য গেলেন, কে গেলেন না জানি না, তবে আপনি যদি এটার সাথে পলিটিক্যাল ইভেন্ট না মনে করেন, তাহলে আপনাকে আমি বিনীতভাবে এটা শুধু মনে করিয়ে দিচ্ছি, বিনীতভাবে মনে করিয়ে দিচ্ছি, আপনি মনে করুন জো বাইডেন, পুটিন, ইংল্যান্ডের ওই সুনক, এরা সবাই মিলে গিয়ে আপনার ভ্যাটিকান সিটিতে একটা অনুষ্ঠান করবে, যে পোপকে বাইরে বার করে দিয়ে বা সামনে চেয়ারে বসিয়ে নিজেরা সমস্ত কিছু পরিচালনা করবে। কোন শক্তিশালী খ্রিস্টান নেতা, হিটলারও হয়তো কখনো ভাবেনি। আবার সমস্ত মুসলিম দেশ, শুনে নিন আমার কথাটা, আমি ভুল সঠিক কিছু বলছি না, এরা সবাই ধরুন এই পাকিস্তানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমানি, ইরাকের প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সব মুসলিমের 54টা দেশের লোকেরা রাষ্ট্রনায়করা গিয়ে মক্কা থেকে তাদের প্রিস্টদের বার করে দিয়ে তারা সেখানে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। আমার মনে হয় না যোগী আদিত্যনাথ যিনি সন্ন্যাসী, তার কাঁধে যদি কোনো রাজনৈতিক লোক হাত রেখে তাকে ঘরে ঢুকতে না দেয়, এটা ধর্মীয় ইভেন্ট ভাবার কোনো কারণ অন্তত সেন মানুষ ভাববে না, যারা চিন্তাশীল মানুষ তারা ভাববে না। আমার শেষ প্রশ্ন অমিতাভ দা, কি হিন্দু রাষ্ট্রের দিকে আমরা চলছি? আমি বলতে পারবো না হিন্দু রাষ্ট্র কাকে বলে। আমি হিন্দুত্ব, আমি এম এ ডিভোট হিন্দু, আমি কিন্তু নিজেকে সেকুলার হিসেবে চিহ্নিত করি না, যে আমি ধর্ম নেই বা নাস্তিক হিসেবেও চিহ্নিত করি না। আই এম এ ডিভোট হিন্দু, এবং আমি দীক্ষাপ্রাপ্ত, আমি সাধনা যেটা আমার দিয়েছে আমার গুরু, সেই অনুযায়ী আমি চলি। শুনুন, হিন্দু রাষ্ট্রের কোনো কনসেপ্ট আমার জানা নেই,
তবে স্বামী বিবেকানন্দকে আমি কোট করতে পারি, তাকে সিস্টার নিবেদিতা বলেছিলেন, আপনি তো ভারতকে কি শক্তিশালী হিন্দু রাষ্ট্র হিসেবে করতে চাইছেন? তখন স্বামীজি এক কথায় উত্তর দিয়েছিলেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। এবার আপনারা কি রাষ্ট্র করবেন কি করবেন এটা আপনাদের ব্যাপার। তবে একটা জিনিস আমি শেষে আপনাকে বলি, পয়সা ছিল আগে জমিদারদের, তারা পয়সা দিয়ে ফানুস উড়িয়ে লোক খাইয়ে বেড়ালের বিয়ে দিত, কিন্তু আজ অব্দি মানব জাতির একটা লোকও জানে না যে কোন বেড়াল সংসার করেছে কিনা, জানা নেই। ক্ষমতার দম্ভে অনেক কিছু করা যায়, কিন্তু সেটা আগামী প্রজন্ম কিভাবে দেখবে, ইতিহাস এত তাড়াতাড়ি লেখা যায় না, ইতিহাস তো ভবিষ্যৎ প্রজন্ম লিখে। জাস্ট আপনাকে একটা কথা বলি, সমর সেন একবার ফুট কেটেছিলেন, কলোনির দুর্বিপাকে ক্লিবের বিলাপ, ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কি লাভ। এটাও মনে রাখবেন। না, আমি এসব মনে রাখিনি। আমি কোন রকম ভাবে আমি স্বামী বিবেকানন্দের ইতিহাস ক্ষমাহীন, কিন্তু ক্ষমাহীন নিজে বলবে। তাই জন্যে যে ফুয়েরার ছিল তাকে জার্মানির লোক কি চোখে দেখেছে পরবর্তীকালে। মুসোলিনির অন্ত কিরকম ভাবে হয়েছিল। মুসোলিনি হিটলারের সঙ্গে আপনি নরেন্দ্র মোদীর তুলনা করবেন না। আমি কাউকে তুলনা করিনি, আমি ইতিহাসকে জানছি। তাহলে ওঠাচ্ছেন কেন? এরা তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড লিডার ছিল, আমি এদের কথাই বলছি, আমি কারোর সাথে তুলনা করি, আমাকে ভুল বুঝবেন না। গণতান্ত্রিক দেশে আপনি বলতেই পারেন, কিন্তু আমি এটা বলতে পারি যে আমি একজন হিন্দু হিসাবে আমি শঙ্করাচার্যের বক্তব্যকে আমি র্যাটিফাই করছি, যে একজন রাজনৈতিক তিনি উদ্বোধন করছেন মূর্তিতে, তিনি শঙ্করাচার্যরা আবার অবস্থান বদলেছেন, আমি এক জায়গায় পড়ছিলাম। না পড়েছেন ঠিক আছে, কিন্তু সে কথাটা যেটা বলেছে তা বলে কি শঙ্করাচার্যরা বাইরে বসে হাততালি দেবে? যাই হোক, এটা আপনারা বুঝবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.